আসসালামু আলাইকুম লিসেনার্স। মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আমি রাকিব আপনাদের সবাইকে আজকের লাইভ এপিসোডে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ফরিদ হুজুরের উস্তাদ তখনকার সময়ে ওনার এক শাগরেদের নিমন্ত্রণে তার বাড়িতে যান এবং সেই শাগরেদের বাড়িটা ছিল মেঘনা নদীর আশেপাশের এলাকায়। তো চর এলাকা ছিল, যখন বর্ষার মৌসুম থাকতো তখন সেই চর এলাকা পানির তলে তলিয়ে যেত, এবং যখন শীতকাল বা নদীতে পানি কম থাকতো তখনকার সময় চর ভেসে উঠত এবং ওই চরে ওই গ্রামের আশেপাশের যে লোকজন ছিল তারা প্রত্যেকেই সেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করত। তো দেখা যেত যে অনেক সময় অনেকে ধান চাষ করত, গম, বা ব্রাহ্মণবাড়ি এলাকায় অনেকে ধৈঞ্চা বলে, যেগুলা লাকড়ি কোটার অর্থাৎ রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে, তো ওইগুলোও অনেকে সেখানে চাষ করত। তো ফরিদ হুজুরের উস্তাদ ওনার যে শাগরেদের বাড়িতে গিয়েছিলেন সেই শাগরেদের নাম ছিল সজল। তো সজল ভাই ওনার বাড়িও ছিল ওই চর এলাকার পাশেই, একটু উঁচু জায়গাতে। তো দেখা যেত যখন বর্ষার মৌসুমে মেঘনা নদী একদম পানিতে ভরে যেত, তো তখনকার সময়ে তাদের বাড়িটা একটু উঁচু হলেও মাঝে মাঝে সেই নদীর পানি তাদের বাড়িতে ঢুকে পড়তো। তো পরবর্তীতে নাকি ওই শাগরেদ অর্থাৎ ওই সজল ভাই তিনি মাটি কিনে এনে তাদের বাড়িটা উঁচু করে। তো তিনি শীতকালে যখন নদীর পাশে চর ভেসে উঠতো তখন তিনি ওইরকম ধৈঞ্চা বা গম তিনি চাষ করতেন, অনেক সময় তিনি ভুট্টাও চাষ করতেন দেখা যেত। তো ওই ফরিদ হুজুরের উস্তাদ তিনি এক সপ্তাহের জন্য সজল ভাইয়ের বাড়িতে যান। সজল ভাই ফরিদ হুজুরের সেই উস্তাদকে বেশ অনেক বছর ধরেই চিনে, এবং সজল ভাই ওনার পারিবারিক বিভিন্ন সমস্যা বা ওনাদের শ্বশুর বাড়ির বিভিন্ন পারিবারিক যেই সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তিনি ফরিদ হুজুরের সেই উস্তাদের কাছে আসতেন। প্রতিনিয়তই তিনি রেগুলার মাঝে মাঝে কয়েক সপ্তাহ পর পর তিনি উস্তাদের সাথে দেখা করতেন। তো এক সময় উস্তাদের কাছ থেকে পরামর্শ বা চিকিৎসা যেটাই বলেন না কেন সেগুলো নিয়ে তিনি উস্তাদের সাথে সম্পর্কটা বেশ ভালোই হয়ে গিয়েছিল, এবং বেশ কয়েক মাস তিনি উস্তাদের সাথে থেকেছেন, উস্তাদের সেবা যত্ন করেছিলেন। তো এখন যেহেতু সজল ভাই ওনার সেই উস্তাদকে নিমন্ত্রণ জানিয়েছেন বেশ কয়েকদিন থাকার জন্য ওনার বাড়িতে, তো উস্তাদ ঠিক করলেন যে তিনি যাবেন সেই সজল ভাইয়ের বাড়িতে। তো উস্তাদ ঠিক করে একদিন দিনকাল সময় ঠিক করে তিনি চলে যান সজল ভাইয়ের বাড়িতে। তো তখনকার সময় ভরা বর্ষা ছিল, একদম পানিতে ভরপুর পুরো মেঘনা নদী, এবং আশেপাশে যত দূর দেখা যায় শুধু পানি আর পানি। তো তাদের সজল ভাইয়ের বাড়ি থেকে একদম পশ্চিম উত্তর কর্নারের দিকে তাকালে দেখা যায় বিশাল বড়, অর্থাৎ পুরো সাগরের মতোই দেখা যায়, যে এপার থেকে ওপাশ কিছুই দেখা যাচ্ছে না, একদম পানি আর পানি। তো এরকমটা আছে, মেঘনা নদীর বিভিন্ন অংশ এরকম অনেকটা মোটা বা প্রশস্ত। তো ওই অংশতেই ছিল সজল ভাইদের বাড়ি। সজল ভাইয়ের একটা ডিঙি নৌকা ছিল ছোট, তো ওটা দিয়ে তিনি প্রায় সময়ই মাছ ধরতে যেতেন। অর্থাৎ যেখানে চরের যে অংশটুকুতে পানির পরিমাণ একটু কম ছিল সেখানে তিনি আমাদের এলাকায় অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়াতে ম্যাজিক জাল বলা হয়, ম্যাজিক জাল বলে একটা জাল আছে, তো সেই জাল তিনি সেখানে পেতে আসতেন। তো সেগুলোই তিনি কয়েক ঘন্টা পর পর তিনি চেক দিতে যেতেন যে মাছ লেগেছে সেখানে সেই জালগুলোতে। তো এরকম তিনি সেই ম্যাজিক জাল, ওনার প্রায় 3-4টা ম্যাজিক জাল ছিল তখনকার সময়। তো সেই ম্যাজিক জালগুলোতে তিনি যতটুকু মাছ পেতেন ম্যাজিক জালগুলো ব্যবহার করে, তো সেই মাছগুলো তিনি বাজারে বিক্রি করতেন, এবং এটা ওনার একটা আয়ের উৎস ছিল তখনকার সময়। এমন একদিন সন্ধ্যার প্রায় আধা ঘন্টা আগে সজল ভাই তিনি ওনার ডিঙি নৌকাটা নিয়ে তিনি বেরিয়ে যান সরাসরি ওই ম্যাজিক জালের দিকে। তো ওনাদের বাড়ি থেকে তিনি যেখানে জাল পেতেছেন ওইখানটায় যেতে, নৌকা করে যেতে কম করে হলেও প্রায় 12 থেকে 15 মিনিট সময় লাগে। ওই অংশটুকুতে তিনি জাল পেতেছিলেন। তো তিনি প্রতিবারের মতোই একটা মিডিয়াম সাইজের পাতিল নিয়ে এবং একটা বৈঠা নিয়ে তিনি চলে যান সরাসরি ওই ম্যাজিক জাল যেখানে পেতেছিলেন সেখানে। তো জালের কাছাকাছি গিয়ে তিনি মাছ দেখছিলেন যে বেশ ভালো পরিমাণের মাছ লেগেছে। তো সবগুলো মাছ তিনি
যেহেতু ওখানে হাঁটু হাঁটু পানির একটু উপরে পানি ছিল চরের ওই অংশটুকুতে, তিনি ওখানে নেমে সেই ডেগের মধ্যে পাতিলের মধ্যে তিনি মাছগুলো তুলছিলেন। তো এমন একটা সময় উনি যেটা ফিল করলেন যে খুব স্পিডে, অর্থাৎ এখানে মেঘনা নদী অনেক সময় দেখা যায় যে স্পিড বোট চলে। তো স্পিড বোট যখন দ্রুত গতিতে চলে যায়, যেরকম একটা শব্দ হয় বা যে শব্দ হওয়ার পর যে পানির ঢেউটা সৃষ্টি হয় না, হ্যাঁ, একটা স্পিড বোট গেলে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা ঢেউর সৃষ্টি হয়। এমনিতেই বাতাস থাকে বা বড় নদীতে অল্প অল্প হালকা পাতলা ঢেউ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু এই ঢেউয়ের মধ্যেও যদি একটা স্পিড বোট দ্রুত বেগে চলে যায়, যেরকম একটা আওয়াজ হয় স্পিড বোটের এবং যেরকম একটা ঢেউর সৃষ্টি হয়, তিনি ওই রকমটাই ফিল করেছেন। অর্থাৎ তিনি যখন মাছ তুলছেন দেখেন এত বিশাল বড় বড় ঢেউ ওনার দিকে ধেয়ে আসতেছে এবং একটা স্পিড বোট যাওয়ার তিনি শব্দ শুনতে পেলেন। তো তিনি যে শব্দটা শুনতে পেলেন, অর্থাৎ নদীর সেই মাছ বরাবরের দিকে যে শব্দটা তিনি শুনতে পেয়েছিলেন, তো ওই দিকে তিনি তাকানোর পর যত দূর চোখ যায়, বিশাল বড় এরিয়া জুড়ে তো ওনার চোখ উনি দেখতে পাচ্ছিলেন সম্পূর্ণ জায়গাটা, কারণ সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছিল। তো তিনি দেখেন যে আশেপাশে কোনো নৌকা বা স্পিড বোট নাই, বাট একটু দূরে বড় বড় ট্রলার দেখা যাচ্ছে। যেমন ওই ট্রলারগুলোতে ইট, মাটি বা বালু বুঝাই করে সেগুলো নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো স্পিড বোটের তিনি দেখা পাচ্ছিলেন না, কিন্তু স্পিড বোটের শব্দ তিনি পেয়েছেন। তো ধারে কাছ দিয়ে একটা স্পিড বোট যদি দ্রুত বেগে চলে যায়, যেরকম একটা ঢেউ, ওই ঢেউটাই তিনি দেখতে পাচ্ছিলেন। একটু বড় বড় ঢেউ ওনার দিকে ধেয়ে আসতেছে। তো ঢেউ আসার সাথে সাথে ওনার ম্যাজিক জাল এবং ওনার নৌকায় আঘাত হানে। তো তারপরও খুব জোরে জোরে ওনার নৌকাটা দুলছিল। তো এই জিনিসটা তিনি খেয়াল করেন, কিন্তু কোনো স্পিড বোট তিনি পাচ্ছিলেন না। তো হঠাৎ করে তিনি একটু চমকে উঠলেন, কারণ অনেক দূরে তিনি ট্রলার দেখতে পাচ্ছিলেন। ওই ট্রলারের এত দূর থেকে ট্রলারের ঢেউ তো এখানে আসা সম্ভব না কোনোভাবেই। তো এরপর তিনি আর এই বিষয়টা নিয়ে বেশি ভাবলেন না। তিনি মাছ যতটুকু তিনি জালে মাছ পেয়েছেন সবগুলো তিনি পাতিলে নিয়ে আবার নৌকায় করে তিনি আরেকটা জালের কাছে যান। তো এরকম তো ওনার তো 3-4টা জাল ছিল, সবগুলো জাল চেক দিয়ে তিনি বেশ অর্ধেক পাতিলেরও বেশি তিনি মাছ সংগ্রহ করতে পেরেছিলেন। লাস্টের যে জালটা তিনি চেক করেছেন ওই সময় মাগরিবের আজান দিয়ে দেয়। তো মাগরিবের আজান দেওয়ার পর বেশ কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চারপাশ। তো এমনটা সময়, মানে এই সময়টায় তিনি কখনো জাল চেক দিতে আসেন না। যখনই তিনি আসেন বিকালবেলা আসেন, অথবা দুপুরে অথবা সকালের দিকে তিনি চেক দেন। আর বিকালের পর থেকে সারা রাত গিয়ে তিনি সকালে চেক দিলে ভালো মাছ পান। কিন্তু আজ কেন যেন উনি একটু তাড়াহুড়া করে, ওনার ভালো লাগছিল না, তাই তিনি বেরিয়ে আসেন মাছ দেখার জন্য ওনার জালে কি পরিমাণ মাছ লেগেছে। তো যখন আজান দিয়ে দেয় তখন তিনি রওনা দেন ওখান থেকে। তো চারপাশটা ভালো অন্ধকার, তিনি আসছিলেন। তো এমন একটা সময়ে উনি যেটা দেখলেন যে ওনার নৌকা থেকে 10 থেকে 20 মিটার দূরে একটা ডিঙি নৌকা ইনি দেখতে পাচ্ছিলেন। একটু অন্ধকার হয়ে যাওয়াতে তিনি মানে মোটামুটি একটু ঝাপসা দেখছিলেন যে একটা নৌকা আছে এবং নৌকাতে সাদা কিছু একটা লম্বা শুয়ে আছে, সাদা কাপড়ের মতো কিছু একটা শোয়া অবস্থায় আছে। তো তিনি একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করলেন এবং তিনি কৌতূহলবশত ওনার ডান পাশে যে একটু দূরে নৌকাটা ছিল, তিনি ওইদিকেই ওনার নৌকাটা এগিয়ে নিয়ে গেলেন। তো সেখানে যাওয়ার পর তিনি যেটা দেখলেন, কাছাকাছি একটু যাওয়ার পরে তিনি দেখলেন যে ওই নৌকাতে একটা লাশ, অর্থাৎ লাশ কাফনের কাপড় পরিয়ে শোয়ায় রাখলে যেরকম দেখায় না, ওইরকম ওই ডিঙি নৌকাটাতে একটা লাশ রাখা, কিন্তু নৌকাতে কোনো মাঝি নাই, কেউ নাই, একদম খালি। তো এই জিনিসটা যখন তিনি দেখেন তিনি খুবই ভয় পেয়ে যান এবং তিনি তখন কি করবেন বুঝতে পারছিলেন না। তো তিনি সাথে সাথে নৌকাটার মোড় ঘুরিয়ে তিনি ওনার বাড়ির দিকে দ্রুত বেগে নৌকাটা চালিয়ে আসতে লাগলেন এবং একটু পরপর তিনি পেছন ফিরে দেখছিলেন যে ওই নৌকাটা আছে কিনা, যে নৌকাটা তিনি সাদা কাফনে মোড়ানো লাশ দেখেছিলেন। তো তিনি বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন এবং প্রতিবারই তিনি দেখছিলেন নৌকাটা আগের মতোই আগের জায়গাতে আছে। তো তিনি একটা জিনিস খেয়াল করেন যে এত ঢেউ নদীর মধ্যে, তবুও নৌকাটা একটু দুলছে না, একদম স্টেবল, একদম সোজা হয়ে নৌকা পানির উপরে ভেসে আছে।
একটা নৌকা নদীর উপরে এমনিতেই রেখে দিলে নদীর যে নর্মাল ঢেউ সেই ঢেউতে একটু নড়াচড়া করে নৌকা, কিন্তু ওই নৌকাটা না নড়ছিল না, একদম স্থির হয়েছিল নৌকাটা। তো এরকম বারবার দেখার পর তিনি একটা সময় ওনার বাড়ির কাছাকাছি চলে আসেন এবং ওই নৌকাটা ওনার দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। তো এক পর্যায়ে তিনি বাড়িতে পৌঁছে যান। পৌঁছে তিনি সেই মাছগুলো বাড়িতে রেখে তিনি ওনার স্ত্রীকে ওই বিষয়টা বলছিলেন যে আমি তো এরকম এরকম দেখেছি, এখন কি করা যায়, আমার তো খুব ভয় লাগছে। তো তখনই ওনার ওয়াইফ ওনাকে বলেন যে আপনি যে উস্তাদের কাছে যান ওই উস্তাদকে স্মরণ করেন, ওই উস্তাদের সাথে কথা বলেন বা ওনাকে আপনি বিষয়টা জানান, তারপর দেখেন উনি কী বলে। এর পরের দিন সজল ভাই পরের দিন সকালবেলাতেই তিনি রওনা দিয়ে দেন উস্তাদের বাড়িতে। তো উস্তাদের বাড়িতে আসার পর উস্তাদের সাথে তিনি কথাবার্তা বলেন এবং বলেন যে এইসব বিষয়ে তিনি দেখেছেন। এটা বলার পর উস্তাদ বলেন যে এটা সাধারণ বিষয়, হয়তো অন্য কোনো খারাপ জিন তোমাকে ভয় দেখাচ্ছে বা থাকে না এরকম, মানুষ তো দেখতেই পারে, স্বাভাবিক, এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। তো এই কথাগুলো বলে তারপর ওনাকে উস্তাদ আরও বলে দেন যে সন্ধ্যার মুহূর্তে অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে যেন তিনি আর কখনো এভাবে মাছ ধরতে না যান, এই কথা বলে দেন। তো তারপর সজল ভাই তিনি চলে আসেন বাড়িতে। তো এই ঘটনাটা ঘটে আসলে ওনার সাথে। উস্তাদ ওনার বাড়িতে এরপরে আসেন, অর্থাৎ ওই ঘটনাটার প্রায় 1 সপ্তাহ পরে উস্তাদ ওনার বাড়িতে আসেন থাকার জন্য। তো প্রায় 1 সপ্তাহ যাবৎ উস্তাদ ওনার সজল ভাইয়ের বাড়িতে থাকেন। উস্তাদ সজল ভাইদের বাড়িতে যান এবং সেখানের দ্বিতীয় দিনের কথা। সজল ভাই রাতের বেলা তিনি বাহিরে বের হন টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে, এবং টয়লেটটা ছিল ওই ওনাদের বাড়ির একদম শেষ প্রান্তে, অর্থাৎ বাড়ির শেষ প্রান্তের পরে কিন্তু পানি, অর্থাৎ ওই চরে যে পানি আসে নদীর ওই পানি, এবং পানিটা অনেক উপর পর্যন্ত উঠে এসেছিল। ওনাদের বাড়ি থেকে নেমে ওই চর দিয়ে হেঁটেই কিন্তু মূল রাস্তায় উঠতে হতো। তো এই জায়গাটা পানিতে কানায় কানায় পড়ে ছিল। এখন অবশ্য তিনি ওনাদের যে নৌকাটা ছিল সেই নৌকা দিয়ে তিনি মেন রাস্তায় উঠতেন। তো তিনি যেটা দেখেন যে তিনি টয়লেটে যান এবং টয়লেট থেকে বের হন। তো বের হওয়ার পর তিনি যেটা দেখেন যে ওনাদের যে ঘাটলা যেটা বলে, যে ঘাটলা দিয়ে ওনারা নেমে হেঁটে হেঁটে অন্য রাস্তায় যান, ওই ঘাটলা বরাবর একটা নৌকা বাঁধা, এবং ওই নৌকায় তিনি একটা ঠিক যেরকম তিনি ওই নদীর মাঝখান দিয়ে আসার সময় দেখেছিলেন একটা সাদা কাফনে মোড়ানো লাশ নৌকার উপর রাখা, ঠিক এরকমভাবে ওই নৌকাটাই এবং একটা লাশ এরকম সাদা কাফনে মোড়ানো নৌকাটা রাখা ওনাদের ঘাটলাতে, কেউ একজন যেন রশি দিয়ে বেঁধে রেখেছে। তো এই জিনিসটা দেখার পর তিনি সাথে সাথে একটা চিৎকার দেন এবং বারবার ফরিদ হুজুরকে ডাকতে ডাকতে তিনি ঘরের ভিতরে চলে আসেন। তো এসে তিনি হুজুরকে বলেন যে উস্তাদ আমি ফরিদ হুজুর উস্তাদকে তিনি বলছিলেন যে উস্তাদ আমি এরকম এরকম দেখেছি ওই আমাদের ঘাটলায় বেঁধে রাখা ওই নৌকাটা, সেই নৌকাটা আমি যেদিন দেখেছিলাম সেদিন। তো ফরিদ হুজুর উস্তাদ তখন তিনি বের হয়ে আসেন, এসে তিনি ঘাটলাতে আসেন, এসে দেখেন যে কিছু না, একদম খালি। তো সজল ভাই বারবার বোঝাচ্ছিলেন যে দেখেন সত্যি কথা, আমি একদম স্পষ্ট দেখেছি, এটা আমার মনের ভুল হতে পারে না। তিনি বারবার বলছিলেন এই কথাটা। উস্তাদ তখন বুঝে যান যে সজল ভাই আসলেই সত্যি কথা বলছে এবং তিনি এটা দেখেছেন। উস্তাদ কিছু বলেন না, তখন তিনি ঘরের ভিতরে চলে আসেন। এসে তিনি সজল ভাইকে ডাক দেন। ডাক দেওয়ার পর সজল ভাইকে জিজ্ঞাসা করেন যে কয়েকদিনের ভেতরে কি কেউ তোমার সাথে কোনো রকম আলাপ আলোচনা করেছিল কিনা তোমাদের পারিবারিক বিষয়ে? সজল ভাই মনে করতে পারছিলেন না। তিনি হঠাৎ করেই ওনার একটা মাথায় আসে যে গত মাসে একজন বৃদ্ধ লোক ওনার সাথে কথা বলছিল, অর্থাৎ উনি যখন মাছ বিক্রি করতে বাজারে গিয়েছিলেন ভোর সকালবেলা, তো তখন নাকি একটা বৃদ্ধ লোক সাধু বাবা টাইপের হবে, হিন্দুদের সাধু বাবা আছে না, যেরকম লাল কাপড় পেঁচিয়ে তারা ঘুরে বেড়ায়, তো এরকম সাধু বাবা টাইপের দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক ওনার মাছ কিনতে আসে এবং তিনি ওনার পারিবারিক বিষয়ে জানতে চান যে তোমার পরিবারে তোমার ছেলে মেয়ে কয়জন, তোমার ওয়াইফ কি করে, তোমাদের সংসার কিভাবে চলে, তোমাদের বাড়ি কোথায়। তো এরকম কথা নাকি ওই বৃদ্ধ লোক সজল ভাইকে জিজ্ঞেস করে এবং সজল ভাই সহজ সরল মনে তিনি সব কিছু ওনাকে বলে দেন। উস্তাদ তখন এই বিষয়টা জানার পর তিনি বলছিলেন যে কাউকে নিজের
পারিবারিক বিষয় এইভাবে মানে গোপনীয়তা রক্ষা করে কিন্তু কথা বলতে হয়, এইভাবে সব কিছু খুলে বলে দেওয়া উচিত না। উস্তাদ বারবার বুঝিয়ে বলছিলেন সজল ভাইকে। সজল ভাইদের যে বাড়িটা ছিল ওই ঘরের মধ্যে 3টা রুম ছিল। তো একটা রুমে উস্তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা রুমে তাদের যে রান্নাঘর ছিল ওই রান্নাঘরে কিছু আসবাবপত্র সেখানে রাখা হতো। খাবারের টেবিল ছিল একটা ছোট, এবং অন্য আরেকটা রুমে তার যে সজল ভাই, তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ তিনি সেখানে থাকতেন। ওই দিন রাতেরই কথা। রাতের খাবার দাবার শেষ করে উস্তাদ উনার রুমে চলে যান এবং সজল ভাই উনি তার রুমে শুয়ে পড়েন। বিকালবেলা জাল চেক করে যে মাছগুলো তিনি এনেছিলেন সে মাছগুলো একটা ছোট পাতিলের মধ্যে তিনি পানি দিয়ে জীবিত অবস্থায় রেখে দিয়েছেন বেশ কিছু মাছ। ওই যে মাঝখানে একটা রুম ছিল, যে রুমে কিছু আসবাবপত্র রাখা ছিল সেখানে। তো হঠাৎ করে রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন সজল ভাই। তো ঘুম থেকে উঠে তিনি যেটা খেয়াল করলেন যে ডেক পাতিল এরকম, যে আমাদের সিলভারের ডেক বা পাতিল যেরকম উপর থেকে পড়ে গেলে একটা আওয়াজ হয় না, সেরকম আওয়াজ তিনি হঠাৎ করে শুনতে পান। তো সেই আওয়াজে সজল ভাই এবং ওনার ওয়াইফের দুজনের ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে দুজনেই বসে পড়েন বিছানায় এবং সজল ভাই তখন নামেন যে আমি দেখে আসি ওখানে কি হয়েছে, কোনো বিড়াল টেল ঢুকেছে কিনা। তো তিনি ওখানে যান, ওনার হারিকেন যে ছিল সেই হারিকেনটা তিনি জ্বালান। হারিকেন জ্বালিয়ে ওই হারিকেনটা হাতে নিয়ে তিনি ওই রুমে যান। তো রুমে গিয়ে তিনি দেখেন যে পাতিলটা ঢাকনা উপরে ছিল, পাতিলটার মধ্যে মাছ রাখা ছিল, উপরে একটা ঢাকনা দেওয়া ছিল। ওই ঢাকনার উপর একটা অর্ধেক ইটের টুকরা দেওয়া ছিল, ভারী জিনিস, যাতে কোনো বিড়াল বা কোনো কিছু আসলে যেন সেটা উল্টে ফেলতে না পারে। তো তিনি যেটা দেখেন ওই ডেকটার উপরে যে ঢাকনাটা ছিল সেটা নিচে পড়ে আছে এবং ডেকটা ফাঁকা। তো ভিতরে তিনি দেখেন যে একটা মাছও নাই। তিনি দেখে অবাক যে এতগুলো মাছ, একটা মাছও নাই, এবং একটা অবিশ্বাস্য ব্যাপার হলো একটু পানিও নাই ভিতরে। তিনি ডেগে একদম কানায় কানায় পূর্ণ করে পানি দিয়েছিলেন, কিন্তু ভিতরে এক ফোঁটা পানিও নেই। এবং তিনি দেখেন যে আশেপাশে পানি পড়ে গেলেও তো দেখা যাবে যে জায়গাটা ভিজে আছে, কিন্তু না, চারপাশটা একদমই শুকনা, পানি মাছ দুটাই গায়েব। তো এই জিনিসটা যখন তিনি দেখেন তো তিনি আসলে এটা কোনো বিড়ালের কাজ হবে বলে ওনার মনে হচ্ছিল না, কারণ একটা বিড়াল তো এত তাড়াতাড়ি দ্রুত এতগুলো মাছ খেয়ে ফেলতে পারবে না। তো তিনি আর চারপাশটা ভালোভাবে দেখছিলেন এবং তিনি যেটা খেয়াল করেন যে ওনাদের ঘরের ওই রুমের এক কোণা বরাবর ছোট একটা গর্ত করা। ওই ছোট গর্তের কাছে যখন তিনি যান এবং তিনি যেটা দেখতে পান, মাছের পুরো শরীরের মাংস, মাছের পুরো শরীরের যে উপরের অংশগুলো ফেলে দিলে তার ভেতরে যে কাঁটাগুলো দেখা যায় কঙ্কাল টাইপের, ওই জিনিসগুলো মাছের অনেক মাছ, প্রায় 50 থেকে 60 এরকম মাছ হবে, ওই ছোট ছোট মাছের কঙ্কাল ওখানে রাখা, এবং একটা হালকা একটা পচা পচা গন্ধ ওনার নাকে আসছিল। এই জিনিসটা দেখে তো তিনি বিড়াল ভয় পেয়ে যান যে এইরকমভাবে একটা বিড়াল তো এরকমভাবে কখনোই খেতে পারবে না, যে শুধু মাংসগুলো খেয়ে কাটা রেখে দিল, এরকম তো কখনোই পসিবল না। তো তিনি উস্তাদের রুমে গিয়ে তিনি নক করেন দরজাটা। তো নক করার পর উস্তাদ উঠে তিনি বেরোয় আসার পর সজল ভাই বলছেন যে উস্তাদ এরকম ঘটেছে, আপনি আসুন দেখেন এই মাছগুলোর কী অবস্থা। তো উস্তাদ সেখানে যান, গিয়ে দেখেন যে আসলেই মাছগুলো এরকম অবস্থা এখানে পড়ে আছে এবং একটা আষ্টে একটা গন্ধ, পচা একটা গন্ধ সেখানে বিরাজমান। তিনি সাথে সাথে ওনার যে পঞ্চ ইন্দ্রিয় সেটা সজাগ হয়ে যায় এবং তিনি দেখতে পাচ্ছিলেন, চারপাশে ভালোভাবেই নজর দিচ্ছিলেন এবং তিনি কিছু অশরীরী উপস্থিতি টের পাচ্ছিলেন। তিনি সেটা বুঝতে দেননি তখন সজল ভাইকে বুঝতে দেননি। তখন তিনি বলেন যে তোমরা শুয়ে পড়ো, তোমরা ঘুমিয়ে যাও, আমার কিছু কাজ আছে, আমি দেখি কি করা যায়। তো তখন উস্তাদ তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বেরিয়ে তিনি চারপাশটা ভালোভাবে নজর দিচ্ছিলেন এবং নজর দিতে হঠাৎ ওনার চোখ যায় টিনের চালের উপর যখন তিনি দেখতে পান যে খুবই বিচ্ছিরি টাইপের একটা প্রাণীটার গঠন ছিল এরকম, গরিলার যেরকম গঠন থাকে না, হাতগুলো একটু লম্বা লম্বা এবং সে মাটিতে বসে থাকে, হাতগুলো মাটিতে লাগিয়ে রাখে, এরকম টিনের উপরে একটা
প্রাণী বসে আছে এবং লম্বা লম্বা কিছু দাঁত, ধারালো দাঁত দেখা যাচ্ছে। তো এই জিনিসটা দেখে তিনি বুঝতে পারেন এটা একটা খারাপ জিন এবং সে ভয় দেখানোর চেষ্টা করছে কোনোভাবে সজল ভাইকে বা তাদের পরিবারে। তো এই জিনিসটা দেখার পর তিনি না দেখার ভান করেন। প্রথমে তিনি না দেখার ভান করেন এবং ওই প্রাণীটা ওনাকে দেখে বিদ্রূপ করছিল, ভেঙচি কাটছিল বারবার। তো এই জিনিসটা দেখার পর তিনি তো না দেখার ভান করে চারপাশে হাঁটাহাঁটি করছিলেন। তো তিনি একটু হাঁটাহাঁটি করে ওনার রুমের ভেতরে চলে যান। রুমের ভেতরে গিয়ে ওনার যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেখান থেকে তিনি একটা তাবিজ বের করে আনেন, ছোট একটা তাবিজ। সেটা তিনি হাতে করে নিয়ে তিনি বাহিরে আসেন। এসে তিনি দেখতে পান যে ওই অবয়বটা চালের উপরে ঠিক যেরকম ছিল আগে ওইরকমভাবেই সে বসে আছে। উস্তাদ তখন সাথে সাথে ওই মুষ্টির মধ্যেও তিনি কিছু একটা পরে ফু দিলেন। ফু দিয়ে তিনি সাথে সাথে ওই তাবিজটা ওই অবয়বটার দিকে ছুঁড়ে মারলেন। ওই অবয়বটার উপর যখন সেই তাবিজটা গিয়ে পড়ল, ওই অবয়বটা এত জোরে একটা চিৎকার দিল, সেই চিৎকার কিন্তু সজল ভাই এবং সজল ভাইয়ের ওয়াইফও শুনতে পেয়েছিল। তো সেই অবয়বটা এত জোরে চিৎকার দিল, সেই চিৎকার দিয়ে এক লাফ দিয়ে অনেকটা দূরে চলে যায় এবং পানির মধ্যে ঠাস করে পড়ে গেলে যেরকম একটা আওয়াজ হয় এরকম আওয়াজ উস্তাদ শুনতে পেলেন এবং তিনি বুঝতে পারলেন সেটা এখান থেকে পালিয়েছে। তো তিনি রুমের ভিতরে চলে আসলেন। সজল ভাই কিন্তু সজাগ, তিনি সব কিছু শুনছিলেন। তো উস্তাদকে বলল যে উস্তাদ এটা কিসের শব্দ ছিল, কে এরকম জোরে চিৎকার দিল, অদ্ভুত রকমের একটা প্রাণীর আওয়াজ। তো উস্তাদ বললেন একটা খাটাস জিন আসছিল, তো তাকে বিদায় করে দিয়েছে এখান থেকে। তো এই কথা বলে উস্তাদ ওনার রুমে চলে যান। তো সজল ভাইও উস্তাদ বলে দেন যে তোমরা ঘুমিয়ে পড়ো, আর ভয় পাওয়ার কিছু নেই, সে আর আসবে না এখন। তো এই রাতটা এভাবে কেটে যায়, তারা ঘুমিয়ে পড়ে। সজল ভাইয়ের সাথে যারা মাছ ধরতো, তো কথায় কথায় সজল ভাই ওনাদের এই ঘটনার কথা ওনাদেরকে শেয়ার করেন। তো এই কথা বলার পর ওনারাও নাকি বলেন যে তারাও নাকি এরকম নৌকা দেখেছে, যে নৌকায় কাফন পরা সাদা লাশ রাখা এবং নৌকায় কেউ থাকে না। তো এরকম নৌকাও নাকি তারা দেখেছে এবং তারা যেটা দেখেছে তারা অনেক সময় রাতের বেলা মাছ ধরতে যায়। তো রাতের বেলা মাছ ধরতে যাওয়ার সময় তারা এই জিনিসটা দেখেছে এবং দেখেছে ওই নৌকাটা নিজেই লাশ সহ চলতে চলতে তারা সেই নৌকাটা কবরস্থানের দিকে যায়। কবরস্থানের দিকে যাওয়ার পর সেটাকে আর দেখা যায় না। তো এরকমটা নাকি তারা বেশ কয়েকদিন যাবৎ দেখছেন। উস্তাদকে এই বিষয়ে জানায় সজল ভাই। তিনি উস্তাদকে জানান যে আমি তাদের কাছ থেকে এরকম খবর নিয়ে এসেছি যে তারাও এরকম নৌকা দেখেছে, সেগুলো কবরস্থানের দিকে চলে যায় এবং কবরস্থানের দিকে চলে গিয়ে সেগুলো মিলিয়ে যায়। তো কবরস্থানটা ওই চোর এলাকার পাশেই ছিল, ওই এলাকার কবরস্থান প্রায় 2-3 গ্রামের একটাই ছিল কবরস্থান, 2-3 গ্রাম মিলে একটা কবরস্থান ছিল এবং কবরস্থানটা উঁচু থাকার কারণে কবরস্থানটা অনেক নিচ বরাবর পানি থাকে, এই কবরস্থানের উপর দিয়ে কখনোই ওই নদীর পানি যেতে পারে না। উস্তাদ ওই সব কথা তিনি শোনার পর তিনি বলেন যে ওই দিন রাতে, অর্থাৎ দিনের বেলাতে সজল ভাই ওই খবরটা নিয়ে এসেছিলেন এবং তিনি বলেন যে ওই দিন রাতে তিনি নিজে নৌকা যোগে তিনি যাবেন, ওই নদী পথে তিনি বের হবেন এবং দেখার চেষ্টা করবেন যে আসলে এটার রহস্যটা কি, বা এই জিনিসটা হঠাৎ সবাই এভাবে দেখা শুরু করেছে কেন। ওই দিন রাতে উস্তাদ সজল ভাইয়ের সেই ডিঙি নৌকাটা নিয়ে তিনি বেরিয়ে পড়েন। সজল ভাইকে বলেন যে হিম্মত রাখতে, সে যেন কোনোভাবেই ভয় না পায়। সজল ভাইকে সাথে নেওয়ার একটা উদ্দেশ্য, তিনি তো আর নৌকা চালাতে পারেন না, নৌকা চালাতে পারলে তিনি একাই বের হতেন। তো সজল ভাইকে বলছিলেন যে আমি যেহেতু সাথে আছি, ভয় পাওয়ার কিছু নেই, সব সময় দোয়া দুরুদ পড়তে থাকবে মনে মনে। তো এই কথা বলে সজল ভাই ওনার নৌকা নিয়ে উস্তাদকে সাথে নিয়ে তিনি নদী পথে রওনা দেন ওই কবরস্থানের দিকে এবং ওনাদের বাড়ি থেকে ওই কবরস্থানের দিকে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে নৌকা দিয়ে যেতে। তো নদীর পার ধরে সেই চর এলাকা দিয়েই তিনি নৌকা চালিয়ে যাচ্ছিলেন। চর এলাকা তো পানির তলে ডুবেছিল, তো ওই জায়গা দিয়ে তিনি নৌকা চালিয়ে যাচ্ছিলেন ওই কবরস্থানের দিকে। তো কবরস্থানের কাছাকাছি আসার পর উস্তাদ একটা জিনিস খেয়াল করেন। উস্তাদ তিনি বুঝতে পারছিলেন যে আশেপাশে কিছু অশরীরী উপস্থিতি আছে, তিনি এটা টের পাচ্ছিলেন।
তো এটা টের পাওয়ার সাথে সাথেই তো তিনি বাড়ি থেকে আসার আগে, বের হওয়ার আগে কিন্তু তিনি শরীর বন্ধ করেছিলেন। তাও তিনি শিওর হওয়ার জন্য আবারও নিজের শরীরটা বন্ধ করে দেন এবং কিছু শরীর বন্ধ করে দোয়া দুরূদ পরে তিনি সাথে সাথে সজল ভাইয়ের শরীর তিনি ফু দিয়ে দেন এবং বলেন যাতে কিছু দেখলে যেন তিনি ভয় না পান। সজল ভাইকে বলে দেন তিনি যেন ভয় না পান কিছু দেখলে। তো সজল ভাইকে বলছিলেন যে তুমি নৌকা চালাতে থাকো সোজা ওই কবরস্থানের দিকে, আমি ওখানে যাব। তো একটা পর্যায়ে ফরিদ হুজুরের অর্থাৎ ফরিদ হুজুরের উস্তাদ নৌকায় বসেছিলেন এবং সজল ভাই তো নৌকা চালাচ্ছেন। একটা সময়ে তারা যেটা অনুভব করেন যে নৌকার নিচে কিছু একটা আছে এবং সে বারবার নৌকাটাকে উপরের দিকে ঠেলে উল্টে দেওয়ার চেষ্টা করছে। এই জিনিসটা বারবার তারা ফিল করছিলেন, উস্তাদও জিনিসটা ফিল করছেন এবং বুঝতে পারছেন। নৌকার মধ্যে একটা ছোট হারিকেন ছিল, ওই হারিকেনের আলো যতটুকু দেখা যাচ্ছিল আর কি, তারা বুঝতে পারছিলেন ওই নদীর পানির চারপাশের যে পানির স্রোতটা অনেকটা বেড়ে গিয়েছে এবং তারা যেদিকে নৌকা চালাচ্ছে অর্থাৎ কবরস্থানের দিকে যাওয়ার চেষ্টা করছেন তারা, কিন্তু নৌকাটা পানির স্রোতটা তাদের বিপরীত দিকে, এটা বোঝা যাচ্ছিল। এবং নৌকাটা সামনের দিকে কোনোভাবেই আগাতে পারছে না, বারবার নিচ থেকে কিছু একটা তাদের নৌকাটাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর ফরিদ হুজুর তিনি সাথে সাথে ওনার কিছু পরিচিত জিনদের ফরিদ হুজুর উস্তাদ তিনি সাথে সাথে ওনার পরিচিত কিছু জিনদের তিনি স্মরণ করেন এবং তিনি বারবার স্মরণ করছিলেন মনে মনে, কিন্তু ওরা আসছিল না। উস্তাদ তখন বিপদে পড়ে যান এবং তিনি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান এখন তিনি কি করবেন, কারণ ওনার সে পরিচিত জিনদের স্মরণ করার সাথে সাথে ওনারা আসে ওনাকে সাহায্য করার জন্য, কিন্তু এখন ওনাদের কোনো পাত্তা নেই, ওনাদের তিনি কোনোভাবেই খোঁজ পাচ্ছিলেন না। কিছুক্ষণের মধ্যেই নৌকাটা একটা উল্টে যায় সাথে সাথে এবং উস্তাদ এবং সজল ভাই সাথে সাথে তারা পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার পর তো হারিকেন পানিতে পড়ে একদম নিভে গিয়েছে, অবস্থা একবারে খারাপ, তাদের চারপাশ কিছুই তারা দেখতে পাচ্ছিল না। কোন দিকে কবরস্থান, কোন দিক থেকে তারা আসছে, কোন দিকে সাঁতরে গেলে তারা পাড়ে উঠতে পারবে, নদীর পাড়ে উঠতে পারবে, সেই দিকটাও তারা বুঝতে পারছিল না। উস্তাদ তখন বলেন যে তুমি আমার একদম কাছে কাছে থাকো এবং আমরা ওই দিকে সাঁতার কাটি, আমার মনে হচ্ছে ওই দিকটায় নদীর পাড় আছে। উস্তাদ তখন ওই দিকে সাঁতার কাটছিলেন এবং সজল ভাই ওনার সাথে সাঁতার কাটছে, যতটুকু হালকা অন্ধকারের মতো যতটুকু বোঝা যাচ্ছিল ওই দিকে তারা সাঁতার কাটছিল পাশাপাশি দুজন। সজল ভাই হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন এবং তিনি বলছিলেন যে তার পায়ে কেউ হাত দিয়ে ধরেছে এবং হাটের মধ্যে ছোট ছোট কাঁটা থাকলে যেরকম ফিল হয় যে ছোট ছোট কাঁটা অনেক হাতের মধ্যে অনেক কাঁটা, ওই হাত যদি আমরা আমাদের শরীরে স্পর্শ করে আমাদের যেরকম ফিল হয় এরকমটা ফিল হচ্ছিল সজল ভাইয়ের। ওই কাঁটাযুক্ত হাত সজল ভাইয়ের একটা পা ধরে আছে এবং সজল ভাই যা স্পষ্ট বুঝতে পারছেন। সে চিৎকার দিয়ে উস্তাদ বলেন যে তুমি আমার হাত ধরো। সাথে সাথে যখন উস্তাদের হাতটা সজল ভাই ধরেন তখন সাথে সাথে যেটা ফিল করেন সজল ভাই যে তার পা ওই হাতটা ছেড়ে দিয়েছে। তো এক হাত দিয়ে কোনো রকমের সাঁতার কাটার পর তারা কিছুক্ষণের মধ্যেই পাড়ে পৌঁছে যান, ওই নদীর পাড়ে। এবং নদীর পাড়ে পৌঁছার পর দেখা যাচ্ছে যে একদম কাদামাটি, তো কাদামাটি পার হয়ে তারা একটু শক্ত ভূমিতে ওঠেন। ওঠার পর ফরিদ হুজুর যেটা দেখেন যে অনেক দূর থেকে কেউ একজন বিশাল দেহ শরীর নিয়ে এসে হেঁটে হেঁটে আসছে, ওনাদের দিকে হেঁটে হেঁটে আসছে। উস্তাদ তখন ওই সজল ভাইকে বলছিলেন যে যেটা এখন দেখতে পাবে তুমি, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, তুমি আমার সাথে থাকো, আল্লাহ আমাদের রক্ষা করবেন। উস্তাদ তখন উঠে দাঁড়ান এবং ওই জিনিসটা ওনাদের সামনে এসে উপস্থিত হয়। সজল ভাই যেটা দেখেন উস্তাদও যেটা দেখছিলেন বিশাল দেহি একটা অবয়ব, দুতলা বাড়ির সমান একটা লম্বা, কালো শরীর, পুরো শরীর কালো এবং তার চোখগুলো লাল টকটক করছিল এবং একটা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে উস্তাদের দিকে সে তাকিয়ে আছে। একটা পর্যায়ে সে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর উস্তাদ তিনি মনে মনে বারবার দুরূদ শরীফ পড়ছিলেন এবং উস্তাদ তিনি বারবার ওনার সেই পরিচিত জিনদের স্মরণ করছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি তাদের সাথে যোগাযোগ করতে পারছিলেন এবং তাদের মধ্যে কেউই তখন সেখানে আসছিল না।
উস্তাদ তখন বিরাট বিপদে পড়ে যান এবং তিনি মনে মনে দোয়া দরুদ তিনি পাঠ করছিলেন প্রতিনিয়ত। এদিকে সজল ভাইয়ের অবস্থাও খারাপ, তিনি এই দৃশ্য দেখে তো ওনার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। একটা পর্যায়ে উস্তাদ কিছু আয়াত তিলাওয়াত করেন, সে আয়াতটার কথা তিনি বলেননি। সে আয়াত তিলাওয়াত করার পরে তিনি যেটা ফিল করেন যে ওই অবয়বটা ওনাদের কাছ থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে কিছুটা দূরে যাওয়ার পর ওই অবয়বটা উস্তাদ যেটা দেখতে পান যে সাথে সাথে ওই অবয়বটা একটা লাফ দিয়ে সে নদীর পানিতে ঠাস করে পরে সে ডুবে যায় সাথে সাথে। উস্তাদ তখন আর এক মুহূর্ত সেখানে দেরি করেন না এবং তিনি সজল ভাইকে বলেন যে তুমি কি চিনতে পেরেছো এই জায়গাটা, কোন দিকে গেলে লোকালয়ে যেতে পারবো বা তোমার বাড়িতে যেতে পারবো? তখন সজল ভাই বলেন যে হ্যাঁ, এদিকে গেলে আমরা তাড়াতাড়ি আমার লোকালয়ে পৌঁছে যাবো এবং সেখান থেকে আমরা বাড়িতে যেতে পারবো। ফরিদ হুজুর উস্তাদ তখন হাঁটা শুরু করলেন ওই দিকে সজল ভাইকে সাথে নিয়ে। হাঁটতে হাঁটতে 20-25 মিনিট সময়, অনেকটা পথ তারা পেরিয়ে এসেছে। তো তারা লোকালয়ে প্রবেশ করে, বেশ বাড়িঘরপূর্ণ এলাকা। তো ওইখানের একটা ছোট পুকুর ছিল, ওই পুকুরে তারা ভালো করে হাত মুখ ধুয়ে নেয়। হাত মুখ ধুয়ে তারা আবারও হাঁটতে থাকে। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর উস্তাদ এবং সজল ভাইয়ের বাড়িতে পৌঁছে যায়। ওখানে পৌঁছানোর পর উস্তাদ যেটা দেখতে পান যে সজল ভাইয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। ওনার শরীরে প্রচণ্ড জ্বর এসে পড়েছে এবং খিঁচুনি রুগীরা যেরকম কাঁপে, তার শরীর যেরকম কাঁপে, এরকম কাঁপা শুরু হয়ে গিয়েছে সজল ভাইয়ের শরীর। উস্তাদ তখন সাথে সাথে সজল ভাইকে ধরে ওনার খাটে নিয়ে শুয়ে দেন এবং ওনার ওয়াইফ তখন ওনার ওয়াইফকে বলে দেন যে তার যেন সেবা যত্ন করে এবং তার সাথে যেন থাকে পুরোটা রাত, এবং কি লাগে খাবার দাবার বা পানি ওগুলোর জন্য তাকে এগিয়ে দেয়। ওই রাতের মতো উস্তাদ ওনার রুমে চলে যান এবং ওই রুমে প্রবেশ করে তিনি বাহির থেকে অজু করে আসছিলেন, ওই পুকুর থেকে তিনি অজু করে এসেছিলেন। রুমে বসে তিনি আবারও স্মরণ করেন ওনার ওই পরিচিত জিনদের। এবার সেই জিনদের মধ্য থেকে একজন ওনার কাছে আসে এবং ওনাকে সালাম দেয়। সালাম দেওয়ার পর উনি ভীষণ রেগে যান এবং ওনার সাথে তিনি কথা বলছেন যে তোমাদেরকে আমি এতবার ডেকেছি, তোমরা কেউ আসো নাই কেন, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তিনি বারবার ওই পরিচিত জিনটাকে তিনি জিজ্ঞেস করছিলেন। তো ওই জিনটা নাকি ওনাকে বলেছে যে তারা এক গুরুত্বপূর্ণ কাজে ছিল, তারা ওনার ডাক শুনতে পেয়েছিল, কিন্তু তাদের এখানে আসার সেই সামর্থ্যটুকু ছিল না, তাদের অনুমতি ছিল না, এই কথাটা তারা বলছিল। এবং বলছিল যে যেই দেও জিনের মুখোমুখি আপনারা হয়েছিলেন, আপনার মুখোমুখি যে দেও জিনটা এসেছিল সে আপনাকে কিছু করতে পারবে না, তাই আমরা আর এত গুরুত্ব দেইনি। আমরা জানি সে আপনাকে ভয় করে, সে আপনাকে জাস্ট একবার তার রূপটা শুধু দেখালো, কিন্তু সে আপনাকে কোনো ক্ষতি করার ক্ষমতা নেই তার। তো এই কথা বলে দিয়ে সেই জিনটা চলে যায়। উস্তাদ তখন বসে বসে ভাবেন, ওই রাতটা তিনি ঘুমাতে পারেননি উস্তাদ, এবং তিনি এই ফয়সালাটা কিভাবে করবেন তিনি সেটা ভাবছিলেন। কারণ বেশ কয়েক মাস আগে সজল ভাইয়ের যে মাছ বিক্রি করতে গিয়েছিলেন, সেখানে যে বুড়ো লোকটার কাছে তিনি পরিবারের সমস্ত ঠিকানা দিয়েছিলেন, তিনি সন্দেহ করছিলেন যে ওই বুড়ো লোকটা হয়তো কোনো তান্ত্রিক টাইপের লোক হবে, যে কিনা সজল ভাইয়ের উপর কালো জাদু করেছে। কালো জাদু করে সেই দেওজিন সজল ভাইয়ের পরিবারের উপর চাপিয়ে দিয়েছে। উস্তাদ পরের দিন সকালে সজল ভাইকে বলেন যে তোমাকে আমি কিছু রীতি পালন করার কথা বলে দেবো, সেগুলো তোমাকে পালন করতে হবে। এবং উস্তাদ বলেন যে আমাকে এখনই আমার বাড়িতে ফিরতে হবে, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। উস্তাদ সজল ভাইকে কিছু নিয়ম রীতির কথা বলে দিয়ে যান এবং তিনি ওনার বাড়িটা, অর্থাৎ সজল ভাইয়ের বাড়ির 4 কোণায় 4টা তাবিজ তিনি পুঁতে দেন এবং আরও বেশ কয়েকটা তাবিজ তিনি সজল ভাইদের ঘরের ভিতরে ঝুলিয়ে দেন এবং বলে দিয়ে যান পুরো বাড়িটা তিনি বন্ধ করে দিয়েছেন, কোনো খারাপ বা দুষ্টু জিন তাদের বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করতে পারবে না। তো আরও কিছু উপদেশ তিনি দিয়ে যান সজল ভাইকে যে সন্ধ্যার পরে কোনোভাবেই নৌকা নিয়ে বের হওয়া যাবে না এবং সন্ধ্যার প্রায় আধা ঘন্টা আগেই যেন তিনি সব কাজকর্ম সেরে অন্য বাড়িতে চলে আসেন। তো এই কথা তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়ে যান সজল ভাইকে। উস্তাদ সেদিন বিকেলবেলায় রওনা দিয়ে ওনার বাড়িতে চলে আসেন। সেখানে আসার পর তিনি ফরিদ হুজুরকে
ডাকেন। ফরিদ হুজুর সরাসরি চলে আসেন উস্তাদের বাড়িতে। উস্তাদের বাড়িতে আসার পর ফরিদ হুজুরের কাছে উস্তাদ সমস্ত কিছু খুলে বলেন যে আমি এরকম জায়গায় গিয়েছিলাম, সেখানে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো তিনি সন্দেহ করছিলেন যে সে দেওজিনটা উস্তাদের উপর কোনো খারাপ প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। উস্তাদ এটা তিনি মনে মনে চিন্তা করতে ধারণা করতে পারছেন। যেটা ফরিদ হুজুর বলেন যে উস্তাদ, আপনার যে পরিচিত ভালো জিন আছে তাদের মাধ্যমে এই বিষয়টা কোনোভাবে সলভ করা যায় না, বা ওই খারাপ জিনটাকে কোনোভাবে শায়েস্তা করা যায় না? উস্তাদ বলেন যে সব কাজ সবাইকে দিয়ে হয় না, কিছু কিছু কাজ নিজেকে করে নিতে হয়। ফরিদ হুজুরকে এই কথা বলেন এবং উস্তাদ বলে দেন যে তিনি আজকে অনেক ক্লান্ত, তিনি আজকে আর কোনো কথা বলবেন না, তিনি আগামীকাল এইসব বিষয়ে তিনি কি করবেন তিনি ভেবে দেখবেন। ফরিদ হুজুরকে বলেন তিনি যেন চলে যান। ওই দিনের মতো ফরিদ হুজুর তিনি বাড়িতে চলে আসেন। পরের দিন যখন তিনি জোহরের নামাজ শেষ করে উস্তাদের বাড়িতে যান, তখন তিনি দেখেন যে উস্তাদ ভীষণ অসুস্থ এবং ওনার শরীরে প্রচণ্ড জ্বর। শরীরে এতটাই জ্বর যে এরকম জ্বর তিনি ওনার উস্তাদের শরীরে কখনোই দেখেননি। তো শারীরিক এরকম কন্ডিশন দেখার পর তিনি বলেন যে উস্তাদ, হঠাৎ করে আপনার কি হলো? আপনি কি নদীতে অনেক বেশি সাঁতার কেটেছিলেন? তো ফরিদ হুজুর যেটা মনে করছিলেন যে উস্তাদ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটার কারণে হয়তো জ্বর এসেছে। তো কিছু টুকটাক যে ওষুধপত্র পাওয়া যায়, সে ওষুধপত্র তাদের বাজারের দোকান থেকে তিনি এনে দিয়েছিলেন। তো তারপর বেশ কয়েকদিন উস্তাদের শরীর অনেকটা খারাপ থাকে, কোনোভাবে ভালো হচ্ছিল না এবং প্রতিদিন উনি বমি করতেন। ওনার জ্বরও কম ছিল না, প্রতিদিন ওনার বমি হতো। ফরিদ হুজুর তখন ওনার উস্তাদকে বলেন যে উস্তাদ, আপনি আপনার পরিচিত জিনদের সাহায্যে জানার চেষ্টা করুন যে আপনার উপর কোনো খারাপ জিনের প্রভাব বিস্তার করেছে কিনা। তো তখন ফরিদ হুজুরের উস্তাদ তিনি বলেন যে তিনি সন্ধ্যার পর তিনি বসবেন ওনার আস্তানায়, বসে তিনি ওনাদেরকে ডেকে ওনাদের সাথে পরামর্শ করবেন। ফরিদ হুজুর ওই দিনের মতো তিনি বাড়িতে চলে আসেন এবং পরের দিন তিনি আবারও জোহরের নামাজ শেষ করে তিনি সরাসরি হুজুরের বাড়িতে চলে যান, ওনার উস্তাদের বাড়িতে চলে যান। তো সেখানে যাওয়ার পর উস্তাদের সাথে কথাবার্তার এক পর্যায়ে উস্তাদ বলেন যে আমি জানতে পেরেছি ওই দেওজিনটা একটা খারাপ জাদু আমার উপর ঢেলে দিয়েছে, যে কারণে উনি এরকম অসুস্থ। তো এখন একটাই সমাধান, ওই দেওজিনকে মোকাবিলা করতে হবে, অর্থাৎ ওই দেওজিনের কাছে যেতে হবে এবং ওই দেওজিন কিভাবে উস্তাদের উপর জাদু করেছে সেটা জানতে হবে। তো তখন উস্তাদ তখন বলেন ফরিদ হুজুরকে যে আমাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে। ফরিদ হুজুর তো প্রতিনিয়তই তিনি রেডি থাকেন উস্তাদকে সমস্ত কাজে তিনি সাহায্য করার জন্য। তো তিনি বলেন যে উস্তাদ বলেন আপনি কি সাহায্য চান আমার মাধ্যমে? উস্তাদ তখন ফরিদ হুজুরকে বলেন যে তুমি আমার জন্য কিছু জিনিস জোগাড় করে এনে দিতে হবে। তো এর মধ্যে যেটা বলে যে কিছু কর্পূর এবং কাফনের কাপড়ের টুকরো লাগবে, এটা তিনি বলে দেন। তো তারপর ফরিদ হুজুর তিনি তাদের বাজার যে ছিল ওই বাজারে তিনি চলে যান। সেখান থেকে তিনি কর্পূর এবং কাফনের তিনি বেশি কাপড় নেন না, 1 গজ কাপড় কিনেন, কাফনের সাদা কাপড়। সেই কাফনের কাপড় এবং কর্পূর নিয়ে তিনি সরাসরি চলে আসেন উস্তাদের বাড়িতে। তো সেখানে আসার পর উস্তাদ নির্দেশ দেন যে কর্পূরটা যেন ছিটিয়ে দেওয়া হয় ওই সাদা কাপড়ের উপরে। তো 1 গজ কাপড়ের যে টুকরাটা ফরিদ হুজুর এনেছিলেন, উস্তাদ বলেন যে এই টুকরাটাকে কেটে 60 টুকরা করার জন্য, এবং 60 টুকরার জন্য একদম সমানভাবে হয় মোটামুটি। একটা কাঁচি নিয়ে ফরিদ হুজুর ওই কাফনের টুকরোটাকে 60 টুকরা করেন। 60 টুকরা করার পর উস্তাদের কথা মতো কর্পূর ছিটিয়ে দেন ওই কাপড়ের উপরে। তো তারপর যেটা বলেন যে ওই কাপড়গুলো আমার টেবিলের উপরে গোল রোল করে যেন ওই টেবিলের উপরে তিনি রেখে দেন 60টা, একদম সাজিয়ে সুন্দর করে। তো সেখানে রাখার পর ফরিদ হুজুর তখন সেগুলো ভাঁজ করে গোল রোলের মতো তৈরি করে কর্পূর মিশিয়ে তিনি ওই কাফনের 60টা টুকরো ওনার টেবিলের উপরে রেখে দেন।
তো তারপর বলে যে এখন আপাতত কাজ শেষ, তুমি চলে যাও। রাতের বেলা আবারও ফরিদ হুজুর উস্তাদের বাড়িতে আসেন। উস্তাদ বলেছিলেন যে তুমি রাতের বেলা একবার দেখা করো। তো এখানে আসার পর উস্তাদ বলেন যে আমার কিছু পরিচিত জিন ছিল, ওই জিনদের মাধ্যমে আমি ওই 7টা টুকরো দিয়ে আমি ওই ইয়ের কাছে পাঠিয়েছি, অর্থাৎ ওই যে দেওজিন ছিল সজল ভাইয়ের বাড়িতে, ওখানে যে দেওজিন ছিল সেই দেওজিনের কাছে পাঠিয়েছেন। এবং কোনো একটা মাধ্যমে, যেটা উস্তাদ ফরিদ হুজুরকেও বলেননি, কোনো একটা মাধ্যমে ওই দেওজিনটাকে তিনি ওখান থেকে সরাতে পেরেছেন। এবং ওই দেওজিন কীভাবে জাদু করেছিল সে জাদুটাও তিনি নষ্ট করতে পেরেছেন ওনার সেই পরিচিত জিনদের সাহায্যে। তো সেই জাদু নষ্ট করার পর এই কয়েকদিনের মধ্যখানে ফরিদ হুজুর উস্তাদ যে অসুস্থ ছিলেন, এই মধ্যখানে তিনি কোনোভাবেই সজল ভাইয়ের খোঁজখবরটা নিতে পারছিলেন না। কিন্তু তিনি সেখান থেকে আসার সময় তো তিনি সজল ভাইয়ের বাড়িটা বন্ধ করে দিয়ে এসেছিলেন। তো এরপর কোনো সমস্যা হয়েছে কিনা সেই ব্যাপারে তিনি আসলে জানতে পারেন না। তো ফরিদ হুজুরকে তিনি নির্দেশ দেন যে তুমি ওখানে যাও তাদের বাড়িতে, তুমি তাদের বাড়িতে গিয়ে সব খোঁজখবর তিনি জেনে আসো। তো ফরিদ হুজুর ওনার উস্তাদের কাছ থেকে ঠিকানাটা নিয়ে তিনি সেখানে যান। গিয়ে তিনি বেশ খোঁজাখুঁজির পর সজল ভাইয়ের বাড়ি খুঁজে পান। তিনি সজল ভাইয়ের সাথে দেখা করার পর তিনি বলেন যে উস্তাদ পাঠিয়েছেন ওনাকে। ফরিদ হুজুর তখন সজল ভাইয়ের সাথে একান্তে আলাপ আলোচনায় বসেন এবং তিনি জানতে চান যে উস্তাদ এখান থেকে চলে যাওয়ার পর আর কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে কিনা বা অস্বাভাবিক কিছু তিনি দেখেছেন কিনা। সজল ভাই যেটা বলছিলেন যে প্রতিদিন রাতের বেলা কেউ যেন তাদের টিলে ঢিল ছুঁড়ত, পাথর দিয়ে ঢিল ছুঁড়লে যেরকম একটা শব্দ হয় এরকম শব্দ তিনি শুনতে পেতেন প্রতিদিন রাতে। এবং সকালে উঠে তিনি দেখতে পেতেন অদ্ভুতভাবে পাথর দিয়ে কেউ তাদের চালে নিক্ষেপ করলে পাথর তো অবশ্যই চালের আশেপাশে পড়ে থাকবে, এরকম পাথরও তিনি, অদ্ভুত রকমের পাথর। কিছু পাথরের আকৃতি ছিল গোল, কিছু পাথরের আকৃতি ছিল চ্যাপ্টা, আবার কিছু কিছু পাথরের আকৃতি চারকোনা বা ত্রিভুজ আকৃতিরও ছিল। তো ওই রকম পাথর নাকি বেশ কিছু পাথর তাদের বাড়ির চারপাশে খুঁজে পাওয়া যেত। তো ওই পাথরগুলো নাকি তিনি পরবর্তীতে সংগ্রহ করে তিনি নদীর পানিতে ফেলে দিতেন। তো ফরিদ হুজুর এইসব শুনেন ওনার কাছ থেকে, সজল ভাইয়ের কাছ থেকে। এবং গত রাতে, অর্থাৎ ফরিদ হুজুরের উস্তাদ সজল ভাইদের বাড়ি থেকে যাওয়ার পর দিন থেকেই ওই রকম শব্দ তিনি শুনতে পেতেন। তেমন কিছু আর হতো না, শুধু এরকম ঢিল মারার শব্দই তিনি শুনতে পেতেন। তো গত রাতে নাকি এই ঢিল মারার শব্দ আর শোনা যায়নি। তো ফরিদ হুজুরের উস্তাদ যেটা ফরিদ হুজুরকে জানিয়ে দিয়েছিলেন যে তুমি কিছু আমলের কথা সজল ভাইকে বলে দিয়ে আসবে। তো সেই আমলের কথা সজল ভাইকে বলে দেওয়ার পরে তিনি ফরিদ হুজুর সেখান থেকে চলে আসেন এবং বলেন যে আর কোনো ভয় নেই, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, উস্তাদ এই সমস্যাটা সমাধান করে দিয়েছেন। এবং সজল ভাইকে যেটা ফরিদ হুজুর বলে দিয়ে চান যে আপনি যেই সাধু বাবা টাইপের বৃদ্ধ লোকটার কাছে আপনার পরিবারের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলেছিলেন, সেই লোকটা আপনার উপর জাদু করেছিল, আপনাকে ধ্বংস করার জন্য জাদু করেছিল। আপনার মাছ যে ব্যবসাটা, সেই ব্যবসাটা ধ্বংস করে দেওয়ার জন্য সে জাদুটা করেছিল। এবং তাদের গ্রামেরই কোনো এক জেলে, তিনি সে নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন, তো সেই জেলে নাকি ওই বৃদ্ধ লোকটিকে দিয়ে তার উপর জাদু করেছিল। তো যেই কারণে ওই দেওজিন তার উপর আঘাত হেনেছিল এবং উস্তাদও যখন সেখানে গিয়েছিলেন তখন সেই দেওজিনটা উস্তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। তো ফরিদ হুজুর এই কথাগুলো বলে দিয়ে, সাবধান করে দিয়ে এবং কিছু আমলের কথা বলে দিয়ে তিনি সেখান থেকে চলে আসেন। তো তারপর উস্তাদের সাথে কথা বলেন যে উস্তাদ এরকম জানতে পেরেছিলাম যে তেমন কোনো সমস্যা হয়নি, শুধু ঢিলের শব্দ তারা বেশ কয়েকদিন শুনতে পেয়েছিল। এই ঘটনার বেশ কয়েক মাস পর ফরিদ হুজুর ওনার উস্তাদের নির্দেশে তিনি আবারও সজল ভাইদের বাড়িতে যান এবং বিস্তারিত জানার চেষ্টা করেন যে তাদের সাথে আর কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। তো যেটা জানতে পারেন যে সজল ভাইদের সাথে আর কোনো রকমই কোনো সমস্যা ঘটেনি, কিন্তু গ্রামের লোকজন মাঝে মাঝেই তারা নদীতে মাছ ধরতে গেলে, বিশেষ করে রাতের বেলা তারা ওই নৌকাটা তারা দেখতে পেত। ওই নৌকায় কেউ থাকতো না, একদম খালি, কোনো মাঝি থাকতো না, শুধু একটা কাফনে মরানো লাশ থাকতো। ওই লাশটা আস্তে আস্তে ধীরে ধীরে সে কবরস্থানের দিকে চলে যেত। তো এই ছিল আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের সংগ্রহে যদি কোনো এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে,
আপনারা চাইলে আপনাদের সেই ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা BHOUTIGGOTA ভৌতিকগতা@gmail.com। আসসালামু আলাইকুম লিসেনার্স, মা ভৌতিকতার আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বরাবর যেটা করে ছোটো কিছু ঘটনা হয়তো শেয়ার করব, তবে কিছু বিষয় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলবো, যেহেতু এটা আমার চোখে পড়েছে। এর জন্য আপনাদেরকে একটু সাবধানতা করা, যেহেতু আপনারা অনেকেই এপিসোড শুনে থাকেন। আপনারা দেখছেন যে চারপাশে কিন্তু এখন টানা বেশ কয়েকদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে কিন্তু আমাদের ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তায় পানি জমে থাকে। এটা হয়তো আমাদের অসতর্কতার কারণে হয়ে থাকে। এই বিষয়টা একটু আমরা সচেতন থাকবো। আমরা চেষ্টা করব যেখানে সেখানে যত্রত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য, এবং তার পাশাপাশি দেখবেন যেখানে পানি জমে আছে বাচ্চাদেরকে সহজে রাস্তায় বের করবেন না। রিকশায় বা যেই বাহনে চলাচল করুন না কেন, পানি যে রাস্তায় আছে সেখানে খুবই সাবধানে চলাচল করবেন। আমি কয়েকদিন আগে দেখলাম যে ফেসবুকে নাজিরা বাজারে এক ভাই, তিনি বাইসাইকেলে যাচ্ছিলেন, হয়তো তার কর্মক্ষেত্রে বা কোনো একটা কাজে যাচ্ছিলেন। সেখানে তিনি যাওয়ার পথে কারেন্টে শর্ট লেগে তিনি পানির মধ্যে যখন যাচ্ছিলেন, কারেন্টে শর্ট লেগে তিনি মারা গেলেন। এবং যেটা বলতে হয় যে এমন একটা অসহায় অবস্থা আমি যেটা দেখলাম, যে উনি রাস্তায় পড়ে আছে পানির মধ্যে, কাছে তার ভয় কেউ যাচ্ছে না। এটা স্বাভাবিক, ভয় কেই বা যাবে সেখানে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। তো শ্রোতা বন্ধুরা, এটা জাস্ট আমি বললাম আপনাদের সাবধানতার জন্য। সবাই আশা করি বিষয়ে অবশ্যই অবগত থাকবেন। তো যাই হোক, আজকে যাচ্ছি ছোটো ঘটনা যেটা বলেছি। প্রথমে যে ছোটো ঘটনাটিতে যাব, এটি আমাদেরকে অনেক আগেই মেল করেছিলেন এক ভাই। তিনি ইতালিতে থাকেন, এবং তিনি যেটা বলেন যে ঘটনাটা তার পরিচিত এক রিলেটিভ, মানে তার এক নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি বলেন যে ঘটনাটি নানুর বোনের সাথে ঘটেছিল। তো যেভাবে ঘটেছে আমি ঠিক সেভাবেই আপনার মাঝে ঘটনাটা এখন শেয়ার করব। আজকের এই ঘটনা আমার নানুর বোনের সাথে। আমি আপনাদেরকে মেলে নাম বললেও আপনাদেরকে অনুরোধ করবো, ঘটনার সুবিধার্থে আমার নামটা আপনারা নেবেন না, ঠিক আছে? ভাই আপনার নাম নিলাম না, যাচ্ছি ঘটনায়। তো এই ঘটনার শেষে সবাই হয়তো অবাক হয়ে যাবেন যে এই মানুষটা কি দুনিয়াতে আছে নাকি দুনিয়াতে নাই, কারণ তাকে আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। চলে যাচ্ছে আজকের ঘটনায়। আমার নানুর 6 বোন, 1 ভাই। নানুর বড় বোন থাকতো গ্রামে, এমন এক জায়গায় সে সময় এক বাড়ি থেকে আরেক বাড়ি ছিল অনেক দূরত্ব। চারিদিকে গাছপালা, ঝোপঝাড়, দূরে কোনো বাসা এরকম দেখা যেত না। সন্ধ্যা হলে কেউ বাসা থেকে এরকম একটা বের হতো না প্রয়োজন ছাড়া। সব কিছুই ঠিকঠাক চলছিল পরিবারের মধ্যে। তো একদিন যে নানুর সাথে ঘটনা ঘটে, ওই নানু ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখে। স্বপ্নে কে একজন তাকে বলে যে পিছের বারান্দা যেতে, সেখানে পশ্চিম দিক বরাবর একটি নির্দিষ্ট জায়গায় বসে চোখ বন্ধ করে তার শাড়ির আঁচল বাড়িয়ে দিতে বলে। তো শাড়ির আঁচল বাড়িয়ে দিলে নানু দেখলো যে কেউ একজন কলসির উপর করে তার আঁচলে টাকা, সোনা, মণিমুক্তা এরকম ঢেলে দিচ্ছে, আর বলছে তোর বাসার কেউ যেন না দেখে, যদি দেখে তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে। তো ঠিক ওই মুহূর্তে নানির ঘুম ভাঙে। নানি নিজেকে বিছানায় দেখছেন তিনি বিছানায় আছেন। তো তিনি বুঝতে পারলেন যে ওইটা তার স্বপ্ন ছিল, কিন্তু যেহেতু স্বপ্নটা একটু অন্যরকম ছিল, তাই তিনি কৌতূহলবশত জেগে ওঠার পর তার স্বপ্নের সত্যতা যাচাই করতে, ঠিক তার স্বপ্নে বলা নির্দেশ অনুযায়ী তিনি চেষ্টা করতেছেন যে ওইখানে যাওয়ার জন্য। তিনি সেটাই করলেন যে তিনি নানু স্বপ্নে সেই কথা অনুযায়ী সেই জায়গায় বারান্দার ওখানে গেলেন, এবং নানু বসে শাড়ির আঁচল পেতে দিলেন এবং চোখ বন্ধ করলেন। অমনি তিনি বুঝতে পারলেন যে কিছু একটা শব্দ হচ্ছে, এবং তিনি এটা আঁচ করতে পারলেন যে কলসি থেকে কেউ একজন অনেক এরকম স্বর্ণমুদ্রা ঢালছে। সবই ঠিক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নানুকে দেখে যে বিছানায় তিনি নাই, না পেয়ে খুঁজতে খুঁজতে পিছের বারান্দায় ঢুকে পড়ল। তো নানুকে দেখা মাত্রই নানুকে ডাকলো, তার আঁচল থেকে
হ্যাঁ, যখনই ডাকলো তখনই নানু এটা ফিল করলো যে তার আঁচল থেকে সব কিছু কেউ মনে হয় এখন আবার কেড়ে নিচ্ছে, এবং তিনি তখন চোখটা খুলতে যাবেন, দেখছে যে একটা কালো অবয়ব এরকম কিছু একটা ওই যেটা ঢেলেছিল সেটা আবার নিয়ে যাচ্ছে এবং বলছে, তোকে বলেছিলাম কেউ যাতে না জানে এবং না দেখে, এবার বুঝবি তোর কি করি আমরা। তো নানাকে তারপরে সেখান থেকে এসে সব কিছু বলেন, কিন্তু নানা তাকে সান্ত্বনা দিয়ে বলেন এটা তেমন কিছু না, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, মাথা থেকে দূর করে ফেলে, হয়তো খারাপ কিছু তুমি দেখছো বা খারাপ কোনো স্বপ্ন দেখছো। তো এই ঘটনার প্রথম 1 সপ্তাহ নানু একদম স্বাভাবিক ছিল। অস্বাভাবিক কিছু ঘটে 1 সপ্তাহ পর থেকে। নানু তার কাছের মানুষগুলোর সাথে কথা বলতো না, একা থাকতে পছন্দ করতো, কোনো কাজ করতো না, এমনকি খাওয়া দাওয়া ঠিক মতো করতো না। দিন যতই যাচ্ছিল তার পাগলামির হার বেড়েই যাচ্ছিল, একা একা কথা বলতে দেখা যেত, মনে হতো অদৃশ্য কারোর সাথে কথা বলছে সেই নানু। একদিন তার এক আত্মীয়র বিয়ে, নানি সবার সামনে ঝগড়াঝাটি করছিল এবং অনেক বাজে ভাষায় গালাগালি করছিল, কিন্তু সবাই অবাক যে তিনি যেদিকে ফিরে ঝগড়া করছেন বা ইশারাতে ঝগড়া করছেন দেখছে যে সেদিকে কেউ নাই। তো নানু শুধু বলতো যে তোরা যা আমার থেকে। তো মাঝে মাঝে ঝাড়ু নিত মারার জন্য, মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতো যে তোরা কী করতেছোস, আমার বাঁচতে দিবি না। তো নানির এরকম শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো, সবাই তাকে টুকটাক যারা ছিল দূরের মানুষ তাকে পাগল বলতো। তো এইভাবে কেটে যায় কয়েক বছর। একদিন হঠাৎ নানুকে বাসায় না পেয়ে সবাই খোঁজ নেওয়া শুরু করে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। সেই যে পাওয়া যায় না, আজ পর্যন্ত তার লাশ বা তাকে কোথাও পাওয়া যায়নি। এই ঘটনাটা মূলত 30 বছর আগের। আফসোস একটাই, কোনো ভালো হুজুর তখন ওনাকে দেখানো হয়নি যে তাকে এই ট্রিটমেন্টগুলো করে হয়তো বা তারা সুস্থ করতে পারে আল্লাহর আমল দিয়ে। তো বাঁচার জন্য বা ওনাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, যেহেতু কোনো সমাধান হয়নি। তো বাসার কাছে এক ওঝা ছিল, তাকে একবার হয়তো এরকম আনা হয়েছিল। তো তিনি বলেছিল যে সেই নারীর সাথে 12টা জিন আছে, তাদেরকে তাড়ানো ওই ওঝার পক্ষে সম্ভব না। তো এরপর আসলে ওনার বাড়ির ওরা যারা ছিল তারা আসলেভাবে ভালো কোনো হুজুর দেখে নাই, ভাবছিল হয়তো একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন পর্যন্ত যেটা বলা হয়েছে, পরিবারের সদস্য কেউই জানে না যে নানির সাথে পরবর্তীতে কী হয়েছিল, তিনি কোথায় আছেন বা কী অবস্থায় আছেন। তো ধন্যবাদ ভাই আপনার এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, আমি সামির যাচ্ছি এখন আরেকটি ঘটনায়, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নয়ন ভাই। আমি ঠিক ওনার মতো করে আপনাদের মাঝে এখন শেয়ার করছি। আমি মোহাম্মদ নয়ন, নীলফামারী জেলার সৈয়দপুর থানা থেকে বলছি। আমার এক দুঃসম্পর্কের ভাবির জীবনে ঘটে যাওয়া ঘটনাটি ছিল এরকম। ভাবি তখন আনম্যারিড ছিল, তারা বগুড়ার একটি গ্রামে থাকতো। তার তখন 15 বছর বয়স। তো ভাবিরা 3 বোন মিলে একসাথে ঘুমাতেন। একবার ভাবির 2 বোন বেড়াতে গিয়েছিল তার খালার বাসায়। তখন একদিন রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তাদের উঠানের উপর খোলা আকাশের একটি মেয়েলি দেহ উড়ে যাচ্ছে। সেটি দেখে বুঝতে পারলো যে এটি একটি মহিলা জিন, এই জাতীয় কিছু একটা হবে। তো স্বাভাবিকভাবে যেটা আমরা জানি, মহিলা জিন বা পরী দেখতে অসম্ভব সুন্দরী হয়, কিন্তু ভাবির ভাষ্যমতে এই ধারণাটা নাকি ঠিক না। কারণ সেদিন যেই পরীটিকে বা যে মহিলা জিনটিকে দিন দেখেছিল সেটি দেখতে ছিল ভীষণ কুৎসিত। তো ভাবি এই কুৎসিত চেহারা দেখে আপন মনে বিদ্রুপ করে বললেন, ইস যেই না চেহারা, কী কালো রে বাবা। তো এই চেহারা নিয়ে আবার পরী হয় কী করে, এগুলো নিয়ে তিনি অনেক তখন কটাক্ষ করছিলেন। তো এটা বলার পরপরই সেই পরীটা ঝুপ করে উঠে নেমে এলো, আর সাথে সাথে ভাবির ঘুম ভেঙে গেল। তো তখন ভাবি তিনি নিজেকে দেখেন যে কি যেন একটা তার গলা চেপে ধরছে। তো ভাবি অনুভব করলেন জিনিসটা তার বুকের উপর ভর দিয়ে রেখেছে এবং অসম্ভব শক্তি দিয়ে তার গলা টিপে ধরেছে। সেটা মৃদু ঘর্ঘর শব্দ করছিল। তো ভাবির নিঃশ্বাস ভারী হওয়া শুরু করে। এর মধ্যে ভাবি হাত দিয়ে খাটের পাশের চেয়ারের উপর রাখা গ্লাস চিরুনি ফেলে শব্দ করতে থাকেন। তো এই শব্দ শুনে পাশের ঘর থেকে তার বাবা মা ভাই ছুটে আসেন এবং ভাবির উপর থেকে সেই জিনিসটা চলে যায়। ভাবি তখন জোরে জোরে চিৎকার করতে থাকেন। তো ভাবি শান্ত হলে তার বাবা মা নিজেদের ঘরে চলে যান। তারা চলে যাওয়ার সাথে সাথে ভাবি জানলা থেকে আসা আবছা আলোয় দেখতে পান কালো একটা অবয়ব ভাবির ঘরের
সিন্দুকের উপর রয়েছে আর সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তিনি সাথে সাথে চিৎকার করে ওঠে। তখন আবার তার মা বাবা তারা ছুটে আসেন। এরপর থেকে ভাবি কখনো একা থাকতে পারতেন না, রাতে একা কোথাও যেতেও পারতেন না। একা থাকলেই সেই কালো পরীটা বা সেই কালো অবয়বটা তিনি তখন দেখতে পেতেন এবং রাতে ভাবিকে হারিকেন জ্বালিয়ে ঘুমাতে হতো। বেশ কিছুদিন পর একদিন তারা দু বোন একসাথে ঘুমাতে গেলেন। ভাবির বড় বোন তখন বাড়িতে ছিলেন না। তখন রাতে ঘুমের মাঝে হঠাৎ ভাবি শুনতে পেলেন তার বড় বোন তাকে ডাকছেন। তাকে ডেকে তোলার পর তার বোন বললেন যে হারিকেনটা একটু নিভিয়ে দিত। তো ভাবি হারিকেন নিভিয়ে দিলেন। তারপর কয়েক সেকেন্ড পরে ভাবি অনুভব করলেন তার শরীর ভারী হয়ে গেছে এবং আস্তে আস্তে পুরাটা দেহ মনে হয় যে অবশ হয়ে আসছে। সে সময় ভাবি জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। হঠাৎ তার মেজ বোন পাশ থেকে তার নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পান। তিনি জেগে উঠে হারিকেন জ্বালিয়ে দেন, আর সাথে সাথে ভাবির উপর থেকে ভারী জিনিসটা অনুভূতি যেটা ছিল ওনার সেটা উধাও হয়ে যায়। তখন ভাবির বোন তাকে জিজ্ঞেস করেন, কিরে তুই হারিকেন নিবাইলি কেন? ভাই বললেন, বড় আপা নিভাইতে বলছে। তখন তার বোন হতবাক হয়ে বললেন, তুই কি বলস? বড় আপা তো বাসায় নাই, তুই বড় আপাকে কই পাইলি? ভাবির তখন মনে পড়ল তার বড় বোন আজ বেড়াতে গেছে, তাই বাইরে থেকে এরকম মানে অমানবিক শব্দ মানে তার বড় বোনের বেড়াতে গেছে তখন তিনি জানলেন। তখন তার মানে কথা হচ্ছে একটা যে এই কাজটা তাহলে করলোটাকে। ভাবি তখন ভয় পেঁচে আসতে লাগলেন। তখন পাশের ঘর থেকে ভাবির বাবা মা তাড়াতাড়ি এলেন। তারা প্রত্যেকেই সেই রুমে থাকলেন এবং ভাবি বললেন যে তিনি নাকি সেই মুহূর্তে একটা গুংরানি আওয়াজ পাচ্ছে। তার বাবা মাকে চিৎকার করে বলছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এখন বাসার সবাই, সেই ঘরের সবাই সেই আওয়াজটা শুনতে পেলেন। সেই আওয়াজটা ধীরে ধীরে বাড়তে লাগলো। তখন ভাবির বৃদ্ধা নানি তাদের বাড়িতে ছিলেন। উনি উঠে এসে সেই আওয়াজটা শুনলেন। উনি অনেক বয়স্ক ছিলেন, এসব ব্যাপারে ওনার ভালোই অভিজ্ঞতা ছিল, তাই এসব খুব একটা তিনি ভয় করতেন না। তিনি উঠে জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলেন, কে ওখানে? চলে যায় এখান থেকে। তো উত্তরে ওই জিনিসটা জোরে খুব কান্নার আওয়াজ করতে লাগলো। তো নানি আবার বলেন, গিয়েছিস নাকি তুই? তুই কিন্তু মেনে ফেলবো। তো সেই উত্তরে আরও জোরে জোরে কান্নার শব্দ আসলো। সে আবার বলল, এখনও যাসনি তুই? মানে সেই নানি বলছে এরকম। যখন তিনি এরকম একের পর এক কথা বলছে, তবুও সেটা বসে বসে আরও জোরে কাঁদতে থাকলো। তখন ভাবির ভাই বাবা লাঠি নিয়ে বাইরে গেলেন। তখন তারা কান্নার আওয়াজের উৎসটা খুঁজতে খুঁজতে সেটির কাছে গিয়ে দেখলেন যে একটা বিড়াল বসে আছে। তারা সামনে যাওয়া মাত্র বিড়ালটা বিকট একটা শব্দ করে ডাক শুরু করলো। লাঠিটা দিয়ে তারা করা মাত্র সেই স্থান ত্যাগ করলো। এরপর সেটাতে আর কোনো আওয়াজ আর পাওয়া যায়নি এবং সারা রাত সবাই ভাবির সাথে ছিলেন। পরের দিন তারা একজন নামকরা হুজুরের কাছে যান এবং তাকে বাসায় নিয়ে আসেন। সব কিছু শুনে এসবের একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটা ছিল এরকম যে কোনো কারণে ভাবিদের বাড়ির উপর সেই জিনটা, মহিলা জিনটা উড়ে যাওয়ার সময় সেটাকে ভাবিকে এরকম স্বপ্ন দেখায় এবং স্বপ্ন দেখার পরে সে ভাবিদের বাসায় নামে এবং ভাবির কাছে কোনো একটা কারণে সে প্রচণ্ড রেগে যায় এবং তাকে ক্ষতি করানোর চেষ্টা করে এবং মারাত্মকভাবে ক্ষতি করে দিবে বলে প্রতিজ্ঞাবদ্ধ করে। এরপর হুজুর কিছু দোয়া পরে বাড়িটা বন্ধ করে দেয় এবং ভাবিকে দোয়া করে ফু দিয়ে দেয় এবং বলে যে আর পরবর্তীতে কোনো সমস্যা ভাবির হবে না এবং এরপরে নাকি আর ভাবির কোনো সমস্যা এরকম হয়নি। তো ধন্যবাদ ভাই আপনার এই ঘটনাটি শেয়ার করার জন্য। তো এখন আমি যে ঘটনায় চলে যাব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি মণি ভাই। অনেক আগে আমার থেকে ঘটনাটি পাঠিয়েছিলেন। যাচ্ছি মণি ভাইয়ের ঘটনায়। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব এটি নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2014 সালে একটি ঘটনা। আমি আমার নানা বাড়িতে বেড়াতে যাই। তো আমার মামাতো ভাই ও খালাতো ভাই বললো আজকে রাতে তারা 3 জন সিনেমা দেখতে যাবে। তো নানা বাড়ি থেকে সিনেমা হল প্রায় 10 কিলো দূরে ছিল। তা আমরা 3 জন সন্ধ্যা 7টার দিকে বাড়ি থেকে বের হয়ে যাই সিনেমা দেখার উদ্দেশ্য নিয়ে। সিনেমায় হলে গিয়ে আমরা টিকিট কাটি রাত 9টা থেকে
12টা পর্যন্ত শো হবে। তো সিনেমা দেখার শেষ পর্যায়ে তখন আমি সিনেমা হল থেকে বের হয়ে চলে যাই। টয়লেট থেকে বের হয়ে আমি আমার 2 ভাইকে হারিয়ে ফেলি। তখন বাজে প্রায় রাত 12টা। তা একা একা রোডের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করি কোথাও কীরকম ভাইয়াকে পাওয়া যায় কি না। দেখছি ভাইয়া যেহেতু নাই, তখন গাড়ির অপেক্ষা করছিলাম যে কোনো গাড়ি পাওয়া যায় কি না। কিন্তু নিশ্চুপ রাত, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা লোক ভ্যান গাড়ি নিয়ে এসে ভারী কণ্ঠে বললে যে কোথায় যাবেন। তা আমি আমার ঠিকানা বললাম, আমাকে ভ্যান গাড়িতে উঠতে বললো। তো মনে মনে বললাম যাক, বাড়ি যাওয়ার একটা পথ বের হয়ে গেল। তো প্রায় 7 কিলো রাস্তা অতিক্রম করার পর রাস্তার পাশে নামিয়ে দিয়ে লোকটা বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখানে থাকি, আমার বাড়ি এখানে। এই কথা বলে পাশে একটা বাস আসছিল, বাস ঝাড়ে ভিতরে ঢুকে গেল সেই লোকটা। ওখানে কোনো বাড়ি ঘর কিন্তু আমার চোখে পড়ে নাই। তা আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর লোকটা আসলো না। আমি ভাবলাম যে হয়তো বাস ঝাড়ে পিছনের বাড়ি হতে পারে। তো আমার যাওয়ার সেখান থেকে যাওয়ার জন্য বাড়িতে আরও প্রায় 2-3 কিলো রাস্তা বাকি ছিল। তো মনে ভাবলাম যে 3 কিলো রাস্তা পায়ে হেঁটে যেতে পারবো। তো যখন দেখি লোকটা আসছে না, অনেকক্ষণ হয়ে গেছে, হাঁটতে শুরু করলাম। 2 সাইডে মাছের ঘের, শুধু পানি আর পানি, মাঝখানে ছিল একটা চিকন রাস্তা। আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তো আমি এরকম হাঁটছি, শুধুমাত্র একটা বাড়ি ছিল, একটু সামনে গিয়ে দেখলাম পরিত্যক্ত একটা বাড়ি, সেখানে কেউ থাকে না। আগের আমলের রাজাদের বাড়ি, এটাকে জমিদার বলে অনেকে বলে। তো তখন বাজে রাত প্রায় 2টা। তো পরিত্যক্ত বাড়ির পাশে যেতেই ঘটনা শুরু। একটা বুকে জড়িয়ে ধরা বাচ্চা যেরকম কান্না করে সেরকম কান্নার আওয়াজ পাই আমি, এবং আওয়াজটা আস্তে আস্তে ভারী হতে থাকে। যতই কাছে যাচ্ছিলাম, হাঁটছিলাম, তখন এই ভারী হচ্ছে আওয়াজটা। তো মনে করলাম আমি হয়তো ক্লান্ত হয়ে গিয়েছি, হয়তো মনের ভুল হতে পারে। তো পরিত্যক্ত বাড়িটির পাশে যেতেই হঠাৎ করে মনে হলো প্রচণ্ড বাতাস, ঝড় হতে শুরু করে। ঝড়ের গতি এত বেশি ছিল যে পরিত্যক্ত বাড়ির যে একটা নারকেল গাছ ছিল বিষয়তে মনে হচ্ছিল যে নারকেল গাছটা মনে হচ্ছে এখনই ভেঙে চুরে নিচে পড়ে যাবে। এত বাতাস আমি কখনো আগে দেখিনি। তো হঠাৎ ভয় পেতে শুরু করি, খেয়াল করি যে বাচ্চার কান্নার আওয়াজটা খুব কাছাকাছি এরকম আসছে। তো আমি খেয়াল করলাম যে রাস্তার পাশে মনে একটা বাচ্চা শোয়া অবস্থায় আছে, এবং আমি যখন ওটার কাছাকাছি গেলাম একটু সাহস করে, দেখছি যে বাচ্চার মাথা যে অবস্থা, এটা দেখা মানে বলে বোঝানোর মতো না। ভয় আমার হাত পা কাঁপছিল, যে চোখ দেখা যাচ্ছে না, তার মুখমণ্ডলটা মনে হচ্ছে খুব বাজেভাবে বিভৎস একটা চেহারা। আমার শরীরটা আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে, সামনে আর খেয়াল করি না যে কী আছে। হঠাৎ করে আমি চোখ বন্ধ করতেই যখন চোখটা খুলি, দেখি নিমিষেই বাচ্চাটা নেই, সে এখন নারকেল গাছে আছে এবং তাকে পেঁচানো অবস্থায় আছে, মানে মনে হচ্ছে রশিদিকে পেঁচিয়ে রেখেছে। আমি তারপর জ্ঞান হারিয়ে ফেলি, এবং আমি যখন সেন্স আসে সকালে, আমি দেখি যে আমি আমার নানা বাসায়, আমার আশেপাশে হুজুর, এবং সবাইকে বললাম কি হয়েছে। সবাই সেই বিষয়টা শুনলো এবং বলল যে এই রাস্তা অনেক সময় খারাপ কিছু থাকে, হয়তো এর জন্য আমি এগুলা দেখে থাকতে পারি। তো শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডের শেষ ঘটনায় যাচ্ছি আমি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মাসুদ রানা, ওনার বাড়ি কুমিল্লা জেলার সদর থানায়। তো তিনি যেটা বলেছেন, তিনি এটা ভৌতিকতায় তার প্রথম ঘটনা। তো ঘটনাটি ওনারও নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনার সময়কাল আজ থেকে প্রায় 12 কি 13 বছর আগে। তখন ছিল শীতকাল। তো ভাই যেভাবে বলেছে আমি সেটাই বলছি, যে আমি এবং আমার প্রায় সমবয়সী 2 মামা ছিলাম যখন এই ঘটনা ঘটে। শীতকালে আমাদের এলাকা সহ আশেপাশের এলাকায় প্রায় সব জায়গায় ওয়াজ মাহফিল হতো। আমাদের 3 জনের মাহফিলের প্রতি একটু আলাদা ঝোঁক ছিল। যেখানেই মাহফিল সেখানেই বয়ান শোনার জন্য আমরা উপস্থিত থাকার চেষ্টা করতাম। তো এমনই এক রাতে আমাদের পাশের গ্রামে ওয়াজ মাহফিল ছিল, যথারীতি আমরাও সেখানে হাজির। তো বয়ান শেষ হতে হতে রাত প্রায় 1-1:30 বেজে যায়। তো আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। শুনলাম রাস্তাপথে মানে এই রাস্তাতে হেঁটে গেলে বেশি দেরি লাগবে না, সেই হিসাবে সেই রাস্তাটা আমরা যাচ্ছি। চারপাশে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। তো পথের মধ্যে একটা পুরানো স্কুল আর তার সাথে খেলার মাঠ ছিল। তো মাঠের এক কোণে ছিল কয়েকটা বড় বড় খেজুর গাছ। তো গাছে ছিল খেজুর রসের হাঁড়ি। হঠাৎ আমাদের মাথায় একটু দুষ্টামি চেপে আসলো। ঠিক করলাম যে খেজুর রস নামিয়ে খাবো, এবং যেই বলা সেই কথা আমরা গাছে উঠে গেলাম। তো অনেক লম্বা গাছ, অনেক চেষ্টা করে হাঁড়ি নিচে নেমে নিয়ে আসলাম। তো ঠিক করলাম যে রসের হাঁড়ি আবার গাছে রেখে দেবো রসটা খেয়ে।
তো একে একে থাকা আমরা 2টা গাছের এরকম রস নামালাম এবং 2 মামা আমরা সবাই মিলে আমরা সবাই 3জন মিলে আমরা রস খেলাম। তো সবার শেষে যখন আমি রস খাচ্ছিলাম ঠিক তখন একটা শব্দ আমি পেলাম। শব্দটা ছিল এমন যে এরকম কেউ একজন বলছে যে গাছে ওঠা এবং নামার জন্য মানে আমাদের মানে একটা আওয়াজ হচ্ছে, মানে গাছে ওঠা না মানে শব্দ ছিল এরকম যে ডক 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 করে একটা আওয়াজ হচ্ছে। মানে আমি যেরকম আওয়াজ করে ওই রসটা খাচ্ছিলাম, মানে ঢোক গিলে যেরকম আওয়াজ হয় না, আমরা 3জন কিন্তু একবার চুপ। তখন আমার মনে হচ্ছে যে চতুর্থজন কেউ একজন এখানে এরকম টক টক করে আওয়াজ হচ্ছে এবং মনে হচ্ছে এটা পিছন থেকে আসছে। তো পিছনে ফিরে যখন তাকালাম অন্ধকারের মধ্যেই যা দেখলাম তা দেখার জন্য তো আমরা মানে কেউই প্রস্তুত ছিলাম না। দেখলাম যে ঠিক আমাদের মতোই দেখতে একটা মানে আমার এক মামার মতোই দেখতে একটা অবয়ব, মানে এখানে যে 2জন মামা ছিল তার মতোই দেখতে, এদের মধ্যে একজন ছিল একটু পরেশগার, তার মতোই হুবহু পিছে একজন সেম অবয়ব, ঠিক যেভাবে আমি হাঁড়িটা ধরে বসে রস খাচ্ছিলাম ওভাবেই সে বসে রস খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমার সাথে 2জন উঠে ওরা 2 মামা দিল দৌড়। ওদের ভাষ্যমতে ওরা যেটা হয় যে ওরা নাকি আমাকে দেখেছে যে আমি সেখানে আমি আমার প্রতিচ্ছবি পিছনে এরকম 2বার দেখছে, আমাকেই পিছিয়ে আরেকবার দেখেছে। মানে তারা নিজেরাই সন্দেহ ছিল যে কে আমি, অরিজিনালটা কে। কিন্তু আমি তো হয়ে দাঁড়িয়েছিলাম। যা হোক, ওরা শুধু একজন বলতেছিল যে আমার নাম উচ্চারণ করে তোর পিছে তোর মতে ডাকে, এটা বলে দিছে ওরা তোর। তো এটা বলার পর আমাদের কারো কন্ট্রোল ছিল না, আমিও তখন দৌড় দেওয়া শুরু করি। ঠিক তখনই দেখলাম অবয়বটা আমার ঠিক পিছে আমাকেই ফলো করে দৌড়াচ্ছে এবং সে যে জোরে একটা বীভৎস হাসি দিল, মনে হচ্ছে যে আমার কোল যেটা তার হাসি শুনে ফেটে যাবে। তো হঠাৎ আমি খেয়াল করি যে আমি অনেক পিছিয়ে পড়ে আছি, আমার মামারা দৌড়ে সামনে এসে পড়ছে, কিন্তু আমার এখনও কনফিউশন যে আসলে কোনটা আমি নাকি কোনো খপ্পরে তারা পড়ে গিয়েছে, এটা তারা বুঝতে পারছিল না। তো তখন আমি জোরে জোরে আল্লাহু আকবার বলতে থাকি এবং দৌড় দিয়ে থাকি। দৌড়াতে একটা কালবার ছিল, সেখানে এসে পড়ি। তখন পায়ে প্রচণ্ড ব্যথা পাই আমি। তো মামারা একটা আলোর মতো একটা জায়গা ছিল, সেখানে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আমি অনেক কষ্টে দোয়া দুরুদ পড়তে পড়তে যখন সেখানে যাওয়ার পর মামারা বুঝে যায় যে এটাই আসলে আমি এবং আলোর মধ্যে যেহেতু এসেছি, যে বাকি একজন ছিল সে আর নাই। দেখছি যে একটা অবয়ব দূরে এসে মিশে গিয়েছে এবং যখনই মামাদের সামনে আমি গিয়ে পৌঁছাই তখন প্রচণ্ড জ্বর ছিল। মানে হঠাৎ মানে 5 মিনিট বা 10 মিনিট এরকম দূরত্ব টাইমে আমার শরীরে নাকি তখন প্রচণ্ড জ্বর এসে পড়ে। বাসায় আনা হয়, তখন পরের দিন এরকম কোনো রকম কবিরাজ ডেকে এনে ঝাড়ফুঁক দেয় এবং কবিরাজ বলে যে খারাপ দিনের খবর হয়তো আপনারা পড়েছেন, এই জন্য এই সমস্যাটা হয়েছে। তো এটাই ছিল আসলে আমার সাথে ঘটেছে একটি ঘটনা। জানি না আপনাদের কেমন লাগবে। শ্রোতা বন্ধুরা, আজকে 4টি ঘটনা শেয়ার করে ফেললাম। বরাবর যেটা বলি যে ঘটনা থাকলে পাঠিয়ে দিবেন ভৌতিকতা@gmail.com ঠিকানায়। আজও তাই বলছি, দেরি করবেন না। ছোটো করে যা ঘটনায় থাকুক পাঠিয়ে দেন, রেকর্ড করে লিখে যেভাবে পারেন পাঠিয়ে দেন। আপনার ঘটনা গতানুগতিক ধারা বাহির এলে অবশ্যই আমরা ভৌতিকতা শেয়ার করব।